স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থে এবং আমি তামিমুর রহমান তন্ময়। রাজধানী জুড়ে হঠাৎ নাশকতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার 8টি স্থানে বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশ বলছে এই ঘটনাকে নাশকতা। ভিডিও ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের ধরতে অভিযানে তারা। নয়াপল্টন থেকে বিএনপির 10 নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাসে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে বিস্তারিত। শান্ত শহরে হঠাৎই বাসে আগুন দেওয়ার ঘটনা। ভাটারা, শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসে আগুন দেওয়ার প্রথম ঘটনা দুপুর 12:30টার দিকে। এরপর আরও বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। প্রেসক্লাবের সামনে রজনীগন্ধা নামে একটি যাত্রীবাহী বাসে হঠাৎই আগুন দেয়। তাৎক্ষণিকভাবে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। পল্টন থেকে যাত্রী উঠাইছি, যাত্রী উঠায় ওস্তাদ গাড়ি টান দিয়েছে। টান দেওয়ার সাথে সাথে প্রেস ক্লাব মোড়টা আওয়ার আগে দিয়ে পিছন থেকে আগুন ধরছে। তা আগুন পিছন থেকে আগুন ধরার সাথে সাথে যাত্রী শুধু লাফায় পড়তেছে। তা আমিও নেমে গেছি, আমার ড্রাইভার গাড়ি চাপায় পরে ডাইন মোড়ে নামছে। শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুরেও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা দুষ্কৃতিকারীরা করেছে। কারা করেছে আপনারা কম বেশি বুঝতে পারছেন। আমরা আমাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে যা যা আছে উইটনেসের সাক্ষ্য অনুযায়ী এদেরকে খুঁজে বের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিব। রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির একজন সহ সাংগঠনিক সম্পাদক সহ অন্তত 10 জনকে আটক করা হয়েছে। নাশকতা ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছেন দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। রাজধানীর গুলিস্তান থেকে সহকর্মী আলী তালুকদার এবং কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী আলী তালুকদারের কাছে। আলী, এই মুহূর্তে আপনি গুলিস্তানে অবস্থান করছেন। এই পর্যন্ত 8টি স্থানে আগুন দেওয়ার ঘটনার কথা আমরা জানতে পেরেছি। আর কোথাও কি আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ। অর্থে এই রাজধানীতে আজ হঠাৎ করেই কিন্তু 8টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু পুরো রাজধানীবাসী যারা বিভিন্ন এই কর্মস্থলে যাতায়াত করেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে যে আসলে এই শান্ত পরিবেশের মধ্যে এই রাজধানীর বুকে যে অগ্নিসংযোগ এবং সেই অগ্নিসংযোগে যারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজধানীবাসীর মধ্যে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠা কাজ করেছে। এর পরবর্তীতে কিন্তু আমরা এই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা সবাইকে দেখেছি এক বিক্ষোভ মিছিল বের করেন এবং সমাবেশ করেছেন। যে তারা একটি কথাই বলছেন যে এই ঘটনার মধ্যে যারা জড়িত তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং এই বিষয় নিয়ে কিন্তু রমনা জোনের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু এর মধ্যে জানিয়েছেন যে এই ঘটনাটি যারা ঘটিয়েছেন তাদেরকে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু দোষারোপ করছেন, যে অভিযোগ তুলছেন যে এই বিএনপি জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারাই কিন্তু এই অগ্নিসংযোগের মতো ঘটনাটি ঘটিয়েছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনারও তারা জোর দাবি জানিয়েছেন। এছাড়া রাজধানীর যে পরিবেশের কথা বলবো, যে রাজধানীর এই আশপাশে যে 8টি ঘটনাটি ঘটেছে যে অগ্নিসংযোগের, এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে সন্ধ্যার দিকেই কিন্তু সন্ধ্যা কিছুক্ষণ আগেই কারণ বাজারে একটি বিক্ষোভের এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেই তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি। তো 23 বঙ্গবন্ধু এভিনিউনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আরেক সহকর্মী রয়েছেন প্লাবন রহমান, তিনি জানাবেন সর্বশেষ খবর। আলী, ধন্যবাদ আপনাকে। আসলে জনজীবনে আসলে ব্যাপক প্রভাব পড়েছে এই অগ্নিসংযোগের ফলে, কারণ অনেকেই আসলে ফিরে গেছেন 2014 সালের নির্বাচনের আগের সময়কার সময়ে। আসলে পার্থক্য একটি যে ওই সময়ই অনেকে হতাহত হয়েছেন, নিহত হয়েছেন, কিন্তু এবার সৌভাগ্যের বিষয় যে অন্তত কেউ হতাহত হয়নি, আহত হয়নি। তবে একই সঙ্গে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণও কিন্তু খুঁজে বের করতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটু বেশি বলতে চাই যে আসলে রাস্তায় প্রচণ্ড যানজট আমরা লক্ষ্য করছি। অফিস থেকে বের হওয়ার পথে, কারণ বাজার আসার পথে প্রচণ্ড যানজট লক্ষ্য করেছি। একদিকে যেমন প্রচণ্ড যানজট, আবার অন্যদিকে উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি একেবারে ফাঁকা। সাধারণ মানুষের মধ্যে আসলে
উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছে, কারণ আপনি জানেন যে যেসব বাসগুলোতে আগুন দেওয়া হয়েছে হতাহতের ঘটনা না ঘটলেও এর আগে যখন নির্বাচনের আগে 14 সালের নির্বাচনের সময়ে যেসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, বাসের যাত্রী থাকা অবস্থায় কিন্তু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল। তো সে কারণে মানুষ অনেক বেশি সতর্ক এখন, একই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আসলে ঘরের পথে রওনা হয়েছেন। অফিস শেষের পরে তড়িঘড়ি করে অনেকে ঘরের পথে রওনা হচ্ছেন, বাসাবাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সে কারণেই কিন্তু বাড়তি যানজট তৈরি হয়েছে বলে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা আসলে মনে করছেন। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষ তাগিদ দিচ্ছেন যাতে করে আর এরকম ঘটনা না ঘটে। একই সঙ্গে যারা এই 8টি বাসে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত খুঁজে বের করে, এবং যদি এর পেছনে কেউ জড়িত থাকে তাদেরকেও খুঁজে বের করার তাগিদ তারা জানাচ্ছেন, অনুরোধ জানাচ্ছেন। তো এই ছিল মোটামুটি রাজধানী থেকে প্রচণ্ড যানজট এখন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সাধারণ মানুষ। প্লাবন এবং আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে রাজধানীর গুলিস্তান এবং কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলী তালুকদার এবং প্লাবন রহমান। এদিকে ঢাকা 18 আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এর আগে সকালে ভোট দেওয়া শেষে বিএনপির প্রার্থীর অভিযোগ করেন প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগের প্রার্থী বলেন বিএনপি প্রার্থীর এমন অভিযোগ মিথ্যা, বানোয়াট। প্রধান নির্বাচন কমিশনার নিজের ভোট দেওয়ার পর বলেন কোথাও কেন্দ্র দখল হয়নি। বাংলাদেশের নির্বাচন থেকে যুক্তরাষ্ট্রের শেখার আছে বলেও দাবি করেন সিইসি। তৌহিদ শান্তকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনে বৃহস্পতিবার সকাল 8টায় শুরু হয় ইভিএমে ভোট গ্রহণ। চলে একটানা বিকেল 4টা পর্যন্ত। শুরু থেকে কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম। দুপুর 2টায় উত্তরার একটি কেন্দ্রে দেখা যায় 2049টি মোট ভোটারের মধ্যে পড়েছে মাত্র 48টি। শান্তিশিষ্টভাবে ভোট দিতে পারছি এবং পরিবেশ ভালো। আমি পারছি সুন্দরভাবে দিছি, আমার পছন্দের ভোটারকেই ভোট দিছি। টালি লাগাইয়া পরে আমারে কইলে আমি কই দিবেন, আমি জানো তারা ঠিক তেমন মতন দিয়া দিছে। আমরা ছাত্রলীগ কর্মী, আমরা যদি ভোট না ঠিক মতো না দিতে পারি, আমি শখ করে যে দিব আমরা সে ভোট দিয়ে ফেলাইছে। সকাল 10টার দিকে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যা নিকেতনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন নিজের ভোট দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন প্রশাসন ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছে। সাধারণ ভোটাররা সেখানে ভোট কেন্দ্রে যেতে পারতেছে না, ভয়ভীতি দেখাচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, কোনো জায়গায় আমাদের এজেন্ট ঢুকতে দিচ্ছে না। প্রায় একই সময়ে উত্তরার IES স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ভোট দিয়ে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এরা যখনই নির্বাচন করে তখন থেকে তারা অতীতের যে কথাগুলি বলে আসছে এই কথাগুলি বলে, এখনো তাই বলছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। জনগণের ভোটে ইনশাল্লাহ আমি নির্বাচিত হব। বেলা 11:30টার দিকে একই কেন্দ্রে নিজের ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গণনায় দীর্ঘ সময় লাগার বিষয়টি তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের শেখা উচিত। একটাও কেন্দ্র তারা করেনি, একটা কেন্দ্র দখল করেনি। আমাদের কাছ থেকে শিক্ষা তাদের নেওয়া উচিত, কারণ আমেরিকা 4-5 দিনেও ভোট গণনা করতে পারে না, আর আমরা এই মধ্যে 4-5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেই। বিকেলে ভোট গ্রহণ শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী। সংবাদ সম্মেলনে ঢাকা 18 আসনে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি। আমরা নির্বাচন প্রত্যাখ্যান করেছি এবং পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা আবার পুনরায় নির্বাচন দাবি করছি। 6 লাখ ভোটারের এই আসনে আওয়ামী লীগ ও বিএনপির 2 প্রার্থী সহ 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন 11 জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ঢাকা 18 আসনের উপনির্বাচনের মান আরও নিচে নেমে গেছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। বুথের মধ্যে 69টা বুথের মধ্যে আমি বিরোধী দলের কোনো পোলিং এজেন্ট আমি দেখিনি। ভালো কথা, তাহলে এর বিপরীত দিকও আছে। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে শিক্ষা পেলাম না বলে আমি নির্বাচনে হেরে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প। ঢাকা 18 উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস।
সজল, সারাদিন ভোট গ্রহণের পর এই মুহূর্তে গণনা চলছে, ভোটের এই ফলাফলের কি খবর আছে আপনার কাছে সর্বশেষ? ধন্যবাদ। উত্তরা কমিউনিটি সেন্টারে এই ঢাকা 18 আসনের যে নির্বাচন উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার ফলাফল মোটামুটি আজকে সন্ধ্যার সময় থেকে ঘোষণা শুরু হয়ে গেছে। যেহেতু ইভিএম এ ভোট গ্রহণ করা হয়েছে সে কারণে ভোটের ফলাফল এরই মধ্যে বেশ অনেকটাই এগিয়ে গেছে বলা চলে। এরই মধ্যে এখন পর্যন্ত আমার হাতে যে তথ্য রয়েছে 95টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে নৌকা প্রতীকে নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ হাবিব হাসান 24,247 ভোট পেয়ে এখন পর্যন্ত বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর বাইরে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি লড়ছেন প্রধান প্রতিদ্বন্দ্বী বলা চলে, তিনি 2,442 ভোট পেয়েছেন। এছাড়া বাকি আরও যে 4 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু তেমন উল্লেখযোগ্য ভোট কেউই পাননি। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে বিপুল ভোটের ব্যবধানে এখন পর্যন্ত নৌকা প্রার্থী হাবিব হাসান এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। 95টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে খুব দ্রুতই ফলাফল ঘোষণা করা হচ্ছে। তবে একটি বিষয়, সারাদিনের ভোটের যে ভোটারের উপস্থিতি কেন্দ্রগুলোতে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা তার যে ফলাফল সেটি আমরা আজকের এই রেজাল্ট ঘোষণার এইখানে পাচ্ছি। প্রায় বেশিরভাগ কেন্দ্রে 10 ভাগেরও নিচেই ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখন পর্যন্ত যতগুলো কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে তার ভিতরে 5 ভাগ মতো ভোট কাস্ট হয়েছে এমন তথ্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি। যদিও 217টি কেন্দ্র এখনো অনেক পথ বাকি, কিন্তু এখন পর্যন্ত যে ফলাফল এসে পৌঁছেছে তাতে আওয়ামী লীগ প্রার্থী অর্থাৎ নৌকা প্রতীক নিয়ে যিনি লড়েছেন তিনি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে ফলাফল ঘোষণা চলছে, হয়তো আর বেশি সময় লাগবে না। 217টি কেন্দ্রে এর মধ্যে 95টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়ে গেছি। এই ছিল আমার কাছে এখান থেকে। সজল, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল দাস। এদিকে সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনও প্রত্যাখ্যান করেছে বিএনপি। ভোট গ্রহণ শেষ হবার পর বিকেল 4:30টার দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোটের দাবি জানান। তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় দাবি করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 171টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলে। এখনো চলছে গণনা। এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং এই নির্বাচন প্রহসনমূলক নির্বাচন বলেই আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং আমরা পুনরায় আবার নির্বাচনী কমিশনের কাছে আমাদের আহ্বান থাকবে যে পুনরায় গাজীপুরে আবার নতুন করে উপনির্বাচন দেওয়া হবে। বিরোধী পক্ষের ব্যাপারে আমি যেটি বলতে চাই যে আমরা মানুষের জন্য কাজ করতে করতে এবং ভোটের প্রচারণা করতে করতে ক্লান্ত, আর ওনারা মিথ্যা অভিযোগ আর এসব ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলতে বলতে ক্লান্ত। এগুলোতে কোনো ভিত্তি নেই। এবং করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 19 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়িয়ে আগামী 14 নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করেছিল সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে শ্রেণী পাঠদান সম্প্রচার করা হচ্ছে, আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করা হচ্ছে। প্রতিষ্ঠান বন্ধ, বেতন হয় না প্রায় 8 মাস, বন্ধ টিউশনও। কবে আবার স্বাভাবিক হবে সবকিছু সেটাও এখনো অজানা। এমনই বাস্তবতা প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের। আয়ের উৎস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। শেখ শফিউদ্দিন জিন্নাকে সঙ্গে নিয়ে বিস্তারিত দেখুন সজল দাসের রিপোর্টে। খুদেজা খাতুন 24 বছর ধরে করছেন শিক্ষকতা। করোনা প্রেক্ষাপটে বন্ধ প্রতিষ্ঠান, বন্ধ বেতনও। জমানো টাকায় এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে সংসার চলছিল, কিন্তু তাও শেষ। বাধ্য হয়েই শুরু করেছেন সেলাইয়ের কাজ। কোনো বেতন পাচ্ছি না, বর্তমানে আমার অবস্থা খুব শোচনীয়, সংসারে চলাটাই আমার খুব কষ্ট। একই অবস্থা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের। বেশিরভাগ অভিভাবক করোনা প্রেক্ষাপটে স্কুলের বেতন দিতে আন্তরিক না হওয়ায় প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে পারবেন কিনা এ নিয়ে আছেন চরম দুশ্চিন্তায়। এপ্রিল মাস থেকে এই চলতি মাস পর্যন্ত আমি এখন মধ্যে 1 টাকাও ভাড়া দিতে পারিনি। ভেবে পাচ্ছি না কিভাবে এই
আমার এই ভাড়াগুলি দিব। খুদেজা আর হাবিবুরের মতো দেশের 50,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 20 লাখ শিক্ষক কর্মচারী পড়েছেন এমন জটিলতায়। করোনা প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই থমকে আছে দেশের শিক্ষা ব্যবস্থা, যে কারণে বিপাকে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা পেলেও বড় ধরনের বিপাকে পড়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। চাইছেন সরকারের সুনজর। এদিকে এই বাস্তবতায় প্রয়োজন মানে না আইন, এই কথাটি অনেকটাই বাস্তবে রূপ নিচ্ছে। সরকারি নির্দেশনার বাইরে গিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে অনেক প্রতিষ্ঠান, যেখানে উপেক্ষিত করোনা প্রেক্ষাপট। আমরা সেইভাবে বেতন আদায় করতে পারছি না, সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। সমস্ত কিছু বিবেচনা করে শর্ত সাপেক্ষে হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব দ্রুত চালু করে দেবেন। এক্ষেত্রে সন্তানের লেখাপড়া, স্বাস্থ্য সুরক্ষা আর স্কুল ফি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। ছেলে মেয়েদের বাড়িতে পড়ায় মন বসে না, তাদের একটা বোরিং অবস্থা হয়ে গেছে। আমাদের কাজকর্ম নাই, স্কুল থেকে চাপ দিতেছে বেতনের জন্য। সব মিলিয়ে যতই সময় গড়াচ্ছে দেশের শিক্ষা সংশ্লিষ্টদের জন্য পরিস্থিতি ততই জটিল করে তুলছে করোনা প্রেক্ষাপট। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি বজায় রাখা, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোয়েন্দা সংস্থা ডিজিএফ এর বিভিন্ন স্থাপনার উদ্বোধন করে সরকার প্রধান বলেন, যুব সমাজকে রক্ষা করতে পারলেই দেশের উন্নয়নে তাদের মেধা কাজে লাগানো যাবে। শাহালি জয় রিপোর্টে বিস্তারিত। সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্মকর্তা কর্মচারীদের জন্য ঢাকায় তৈরি হয়েছে দুটি 14 তলা ভবন এবং 7 তলা অফিসার্স মেস। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে স্থাপনাগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর হাতে তৈরি সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা নীতিমালার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, একই নীতিমালা অনুসরণ করছে বর্তমান সশস্ত্র বাহিনীও। সততা নিষ্ঠার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন, সেটাই আমাদের কামনা। আপনারা সেটাই করবেন। ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। যে দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে, যে মানুষের প্রতি যদি দায়িত্ববোধ না থাকে, কর্তব্যবোধ না থাকে, তাহলে যে কোনো দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যায় না। দেশের উন্নয়নে শান্তি বজায় রাখতে যথাযথ দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার। আমাদের দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এগুলির হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের যে যুব সমাজ, তাদের মেধা আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারবো। আমাদের সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজে এই সব দিকে আমাদের প্রত্যেকে যার যার কিন্তু স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাও যথাযথ পালন করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় তিনি ব্যাংকের চেয়ারম্যান ডক্টর জায়েদ বখত এবং ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। পরে অগ্রণী ব্যাংকের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন সায়েম সোবহান আনভীর। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। বলেন, বঙ্গবন্ধু না থাকলে স্বাধীনতা আসতো না, স্বাধীনতা না এলে আজকে স্বাবলম্বী বাংলাদেশ তৈরি হতো না। বর্তমানে বড় শিল্প গোষ্ঠী কিংবা ব্যবসায় তৈরির ভিত জাতির পিতা দিয়ে গেছেন বলেও মত দেন তিনি। এ সময় তার সাথে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বসুন্ধরার সাথে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের। আগামী দিনেও কর্মসংস্থান তৈরিতে একসাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান অগ্রণী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শামসুল ইসলাম। আজকে প্রায় 3 যুগ ধরে কিন্তু আমরা অগ্রণী ব্যাংক বসুন্ধরা গ্রুপের সাথে আছি এবং আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার ঘরে ঘরে যে উন্নয়নের যে ছোঁয়া যাবে এবং চাকরি দেওয়ার যে একটা আমাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার বাস্তবায়নে আমি মনে করি বসুন্ধরা গ্রুপ
অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ধ্যা সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। চট্টগ্রামে 12 বছরের এক শিশুর পায়ুপথে লাঠি ঠুকিয়ে নির্যাতনের দায়ে রুবেল সর্দার নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের কোতোয়ালি থানাধীন পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, সম্পত্তি পাহারায় থাকা শিশুটিকে নির্যাতন করে রুবেল সর্দার নামে এই আনসার সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 29 নভেম্বর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার সকালে সচিবালয় এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। 30টি ট্রেন এই সেতুর উপর দিয়ে পারাপার করতে পারে এবং যে কারণে এবং এটি যদি আমাদের চালু হয় তাহলে আমরা এটা 88টা ট্রেন আমরা এটা চালাতে পারবো। চট্টগ্রামের বাঁশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন মহেশখালী, বাঁশখালী ও কুতুবদিয়ার 11 জলদস্যু বাহিনীর 34 সদস্য। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আত্মসমর্পণের সুযোগ দেয় সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে জনগণের কাছে ক্ষমা চান দস্যুরা। চট্টগ্রামের বাঁশখালী থেকে শামসুল আলম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। সমুদ্র উপকূলের লাখ লাখ মানুষের জীবিকার মাধ্যম এই জলাধার। 5 বছর আগে এরকমই নৌকা নিয়ে সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপকূলের নেসার মাঝি। জলদস্যুদের নির্যাতনের চিহ্ন এখনো তার শরীরে। বিগত 5 বছর আগে এই জলদস্যু ডাকাতরা আমাদের গুলি করে মাংস নষ্ট হয়ে গেছে, অথবা বামে এই ফাইয়ে গায়ে ভিতরে এখনো গুলি আছে। চট্টগ্রাম উপকূলে র্যাবের তৎপরতায় 2018 সালে 43 জলদস্যুর আত্মসমর্পণের পর বৃহস্পতিবার আরও 34 জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক। নতুন জীবনের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান উপকূলে ত্রাস 22 ডাকাত। আমার জলদস্যু পক্ষ থেকে আপনারা সবাই থেকে আমি ক্ষমা চাইছি। পুলিশ মহাপরিদর্শক বলেন, সুন্দরবনের মতো চট্টগ্রাম উপকূলও সম্পূর্ণ দস্যুমুক্ত হবে। এভাবে সুন্দরবনের আত্মসমর্পণ জলদস্যুদেরকে তাদের স্কিল জেনে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে। প্রতিদিন তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। একইভাবে এই অঞ্চলে যারা আত্মসমর্পণ করেছে তারা যাতে সমাজের মূল ধারায় পুনর্বাসিত হতে পারে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আত্মসমর্পণকারী জলদস্যুদের পুনর্বাসন করা হবে। উপকূল অঞ্চলে আমরা কোনো জলদস্যুকে আমরা এখানে আস্তানা গাড়তে দেব না। আমরা সুন্দরবনে কোনো জলদস্যুকে সেখানে অবস্থান করতে দেব না। আত্মসমর্পণকারীদের মধ্যে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আছে, আইনি প্রক্রিয়ায় সাজা ভোগ করতে হবে তাদের। শেখ জায়েদ, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। এবারে দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6140 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 17112টি। এর মধ্যে নতুন শনাক্ত 1845। এ পর্যন্ত মোট শনাক্ত 4,27,198। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1737 জন। আর এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,44,868 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আগামী সপ্তাহের মধ্যে মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে ফাইজার ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দিলে আসছে ডিসেম্বরেই মার্কিনীদের টিকা প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ফাইজারের 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে মহামারী থেকে বাঁচতে বিভিন্ন ধরনের ভ্যাকসিন প্রয়োজন হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিরোধে 90% কার্যকর দাবির পর এবার চূড়ান্তভাবে ফাইজারের ভ্যাকসিনকে কাজে লাগানোর অপেক্ষায় যুক্তরাষ্ট্র। প্রত্যাশা অনুযায়ী ফাইজার যদি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রকদের কাছে চলতি সপ্তাহেই ভ্যাকসিনের ইতিবাচক তথ্য জমা দেয়, তবে ডিসেম্বর থেকেই মার্কিনীদের শরীরে টিকাটি প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স এজার।
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের সাফল্যের খবরে তাদের কাছ থেকে 30 কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার কোম্পানিটির সাথে ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছে ইসরায়েলও। তবে কার্যকর টিকা আশা জাগালেও হাসপাতালে করোনা রোগীদের পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা নিয়ে ঝামেলা সৃষ্টির আশঙ্কা করছেন জার্মান চিকিৎসকরা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন জানান, একটা নয় বরং মানুষের বয়স ও ধরনভেদে একাধিক ভ্যাকসিন দিয়েই মোকাবেলা করতে হবে কোভিড-19। এদিকে চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন প্রয়োগের ফলে এক স্বেচ্ছাসেবীর মৃত্যুর ঘটনার খবর পেয়ে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছিল ব্রাজিল। তবে পরবর্তীতে টিকার সঙ্গে মৃত্যুর যোগসূত্র না পাওয়ায় বুধবার পুনরায় ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে দেশটির সরকার। নিবির আমিন, নিউজ 24। শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জাইনুদ্দিন এক বিবৃতিতে এই তথ্য জানান। বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার থেকে শুরু করে 2021 সালের 30 জুন পর্যন্ত চলবে। তবে এই প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, পাম অয়েল এবং কৃষি এই 4 সেক্টরে অবৈধরা বৈধতার সুযোগ পাবে এবং কোনো প্রকার এজেন্ট গ্রহণযোগ্য নয় বলেও জানান মন্ত্রী হামজা জাইনুদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন। শাহাদাত, সরকারের এই সিদ্ধান্তের কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন? কি পরিমাণ বাংলাদেশি প্রবাসী এই বৈধতার সুযোগ পাচ্ছেন? ধন্যবাদ। এটি করোনা ভাইরাসের মধ্যে থেকে এটি নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশের মধ্যে একটি অনেক বড় একটি সুখবর। মালয়েশিয়া সরকারের গত 2016 সাল থেকে প্রায় আড়াই বছর দেওয়া একটি রিহায়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পর থেকেই মালয়েশিয়া প্রত্যেকটা অভিযানে বাংলাদেশিরা আটক হচ্ছে এবং সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী ইন্দোনেশিয়া এবং বাংলাদেশি। এক্ষেত্রে এখানে ধারণা করা হচ্ছে কয়েক লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি তারা অবৈধভাবে বিভিন্নভাবে মানবেতর জীবনযাপন করছে। তো দীর্ঘদিন থেকেই এইসব প্রবাসীদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে বিভিন্নভাবে দূতাবাস থেকে এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে কথা বলে আসছে। তবে এই ক্ষেত্রে মালয়েশিয়া সরকার স্পষ্ট করে মালয়েশিয়ার সরকার বলে দিয়েছে যে এখানে কোনো মধ্যস্থ এবং করা যাবে না, সরাসরি ইমিগ্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়াটি করা হবে। তবে এখনো পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুর অবস্থিত হাই কমিশন এবং ইমিগ্রেশন থেকে এখনো যে রিহায়ারিংটি এবং পরবর্তীতে এই প্রোগ্রামটি কোন কোন ধাপে করা হবে সেটি এখনো বলা হয়নি। তবে এটি শাহাদাত, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে সহকর্মী শাহাদাত হোসেন সরাসরি যুক্ত হয়েছিলেন। সন্ধ্যার সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত দেশে নিউজ 24 সন্ধ্যা সংবাদ। জাতীয় সংসদে মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশন চলছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে আলোচনার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। প্রধানমন্ত্রী সেই প্রস্তাবের উপরে আলোচনা চলমান। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1947 সাল থেকে বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত 52 ভাষা আন্দোলন, 54 সালের যুক্ত ফ্রন্ট গঠন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে কথা বলেন সংসদ সদস্যরা। সমস্ত কিছু উপেক্ষা করে এই দেশকে মুক্ত করতে সক্ষম হয়েছেন। 2 দুবার ফাঁসির মঞ্চের আসামি ও বাংলার মানুষের জীবনের জয়গান গেয়েছেন, দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু তিনি তার স্বপ্নের সোনার বাংলা দিয়ে যেতে পারেন নাই। তিনি কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আজকে আল্লাহর রহমতে আমরা তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে জীবিত পেয়েছিলেন বলেই, তিনি দেশের এসে আওয়ামী লীগের হাল ধরেছিলেন বলেই আজকে তার নেতৃত্বে আমরা সেই বঙ্গবন্ধু অসম্পূর্ণ কাজের স্বাদ পাচ্ছি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসন বাইডেনের জয়ের বিরুদ্ধে শুধু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এবং মামলা করেই ক্ষান্ত হয়নি, নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে বিদেশি নেতাদের বার্তা পৌঁছাতেও বাধা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে পরাজয়ের পর প্রথমবারের মতো ভার্জিনিয়ায় জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। একই দিন ফিলাডেলফিয়ায় অনুষ্ঠানে যোগ দেন বাইডেনও। আসমা তুলির ডেস্ক রিপোর্ট।
জো বাইডেনের কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ডোনাল্ড ট্রাম্প। ওই দিন দেশটির সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্জিনিয়ার আর্লিংটনে দেখা যায় তাকে। অন্যদিকে জো বাইডেন ভেটারেন্স ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলোয়ার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়। প্রেসিডেন্ট নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্যে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরাজিত এ নেতার পক্ষে সাড়া মেলেনি ৪৫টি অঙ্গরাজ্য থেকেই। এখানে ব্যর্থ হয়ে আবার বাইডেনের কাছে আসা বিদেশি নেতাদের বিভিন্ন বার্তা পৌঁছাতে বাধা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিজয় মানতে অস্বীকৃতি জানানোই এমন সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের আইনি লড়াইয়ের বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। নিজের মতো করেই প্রশাসনের কাজ গোছাতে ব্যস্ত সময় পার করছেন তিনি। বুধবার দীর্ঘদিনের সহযোগী রন ক্লেনকে নিজের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দেন বাইডেন। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফল এখনও আসেনি অ্যারিজোনায়, নর্থ ক্যারোলাইনায় ও জর্জিয়া অঙ্গরাজ্যে। দিন যত পেরোচ্ছে ততই আরও শক্ত হচ্ছে বাইডেনের অবস্থান। এদিকে ট্রাম্প বাইডেনের ভোট ব্যবধান কম হওয়ায় জর্জিয়া অঙ্গরাজ্যে নেওয়া হচ্ছে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত। আসমাতুলি, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের শেষ কার্যদিবসে এসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন কার্যক্রম। লেনদেনের শুরুতে সূচক অনিয়মিত থাকলেও বেলা 11টার পর থেকে শেয়ার ক্রয়ের চাপে টানা বাড়তে থাকে সূচক। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর আর টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণ। বৃহস্পতিবার দিন শেষে ঢাকার শেয়ার মার্কেটের প্রধান সূচক ডিএসইএক্স গেল দিনের চেয়ে 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৯০৫ পয়েন্টে। লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ৮৭টি কোম্পানির শেয়ার দর। দিনভর লেনদেনে হাত বদল হয়েছে প্রায় ৯৮৮ কোটি ৬ লাখ টাকা। সংবাদের রিপোর্ট জানিয়ে ছাড় একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগতম। দেখছেন সন্ধ্যা সংবাদ। কলকাতায় কালী পূজা উদ্বোধন করতে ভারত গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তিনি ভারত যান। ভারতে যাওয়ার আগে সাকিব বেনাপোল কাস্টমস হাউসে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করেন। এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মীসহ শতাধিক ক্রিকেট ভক্তরা উপস্থিত ছিলেন। ভারতের পূজা কমিটির আয়োজক পরেশ পাল জানান, পূজা উদ্বোধন করেই ঢাকায় ফিরে যাবেন সাকিব। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শুক্রবার নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়। করোনা মহামারীর কারণে প্রায় 8 মাস থেকে বন্ধ মাঠের খেলা অবশেষে আবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরছে বঙ্গবন্ধুর শতবর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ দিয়ে, যেখানে নেপালকে আতিথেয়তা দেবে জেমিডের শিশুরা। এই ম্যাচকে সামনে রেখে 3 সপ্তাহ থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে জামাল ভুঁইয়ার দল। দীর্ঘ বিরতি থাকায় ফিটনেসের দিকে বাড়তি মনোযোগ দিয়েছেন তপু সবুজরা। শেষ করছি সন্ধ্যা সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।